আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকের টপিক অ্যামনিওটিক ফ্লুইড এন্ড প্লাসেন্টা। তো আমরা শুরু করে দেই। প্রথমে প্লাসেন্টা নিয়ে ডিসকাস করব। আমরা জাস্ট শুরুতে জেস্টেশনাল স্যাকের চারপাশে একটা ঠিক একটা আউটলাইন পাই, যেটাকে আমরা ডাবল ডেসিডুয়াল স্যাক সাইন বলে থাকি। প্রেগনেন্সি ক্লাসে, আর্লি প্রেগনেন্সিতে আপনাদেরকে বলেছিলাম, এখানে দুটো লেয়ার, ভিতরের দিকে একটা লেয়ার, বাইরের দিকে একটা লেয়ার। ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে অ্যামনিওটিক লেয়ার, বাইরের দিকের লেয়ারটা হচ্ছে কোরিওনিক লেয়ার। এখন নলেজ ইজ লাইট, উই উইল মেক ইউ ব্রাইট। বিশ্ব নিয়ে যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য। 2026 রমজান সেশনে সীমিত আসনে ভর্তি চলছে। শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, অ্যারাবিক ও ইংলিশ ভার্সন। তো যেহেতু এখন আমরা প্লাসেন্টা নিয়ে ডিসকাস করব, আমরা জানি যে প্লাসেন্টা হচ্ছে একটা একটা এমিফেরাল একটা অর্গান, ফিমেল ভার্টিব্রেটে থাকে, যেটা আমরা প্রেগনেন্সির সময়ে দেখতে পাই। প্লাসেন্টা অনেকটা ডিস্কয়েড শেপের হয়, মাঝখানটা ঠিক হয়, দুপাশে ট্যাপারিং ট্যাপারিং হয়ে থাকে, এবং থিকনেসটা একদম সেন্টারে 2.5 সেন্টিমিটার বা তার বেশি হয়ে থাকে, এবং পেরিফেরির দিকে আস্তে আস্তে ট্যাপার করে। আচ্ছা, পজিশন যদি আমরা চিন্তা করি, যে বিভিন্ন দা আপার ইউটেরাইন সেগমেন্টে 99.5% থাকে, কিছু কিছু ক্ষেত্রে পোস্টেরিয়র দিকে থাকে, অথবা এন্টেরিয়র দিকে থাকে। সেটা আমরা আস্তে আস্তে প্লাসেন্টার পজিশন সম্পর্কে পড়ার সময় আরো ডিটেলসে জানবো। এখন the anatomic components of the placenta from as early as 7 to 8 weeks of gestation, প্রেগনেন্সি 7 সপ্তাহ 8 সপ্তাহ এর মধ্যে কিন্তু আস্তে আস্তে প্লাসেন্টা অ্যাপিয়ার করা শুরু করে। কিন্তু আমরা 12 উইকস এর আগে, এটা একটু মনে রাখবে, 12 উইকস এর আগে প্লাসেন্টার লোকেশন নিয়ে আমরা কোনো কমেন্ট সাধারণত করি না। তো পার অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে তো আসি, যে একটা বিষয়, সেটা হলো প্লাসেন্টায় দুটো সারফেস থাকে, একটা হচ্ছে ফিটাল সারফেস, একটা ম্যাটার্নাল সারফেস। হ্যাঁ, ফিটাল সারফেসটা স্মুথ, আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে নিচের দিকে দেখতে পাই, এবং ম্যাটার্নাল সারফেসটা হচ্ছে ইউটেরাসের ওয়ালের সাথে যে অংশটা একটা এই এভাবে প্লাসেন্টাটা থাকে, একটা অংশ ইউটেরাসের ওয়ালের সাথে লেগে থাকে, আর একটা অংশ ফ্রি থাকে, যেটাকে আমরা হচ্ছে ফিটাল সারফেস বলে থাকি। আচ্ছা, প্লাসেন্টা হচ্ছে, যেটা বলেছিলাম, 7 থেকে 8 সপ্তাহ মধ্যে অনেকে মানে একটু অ্যাপিয়ার করা শুরু করে, কিন্তু 12 উইকস এর আগে আমরা প্লাসেন্টা নিয়ে কমেন্ট করি না। প্লাসেন্টা বিভিন্ন রকম পজিশনে থাকতে পারে, ফান্ডাসে থাকতে পারে, ইন্টেরিয়র থাকতে পারে, পোস্টেরিয়র থাকতে পারে, ইন্টেরোফান্ডাল, পোস্টেরোফান্ডাল, ল্যাটারাল, এরকম বিভিন্ন পজিশনে থাকতে পারে। এখন আমরা আচ্ছা, স্টেপ বাই স্টেপ যাই আমরা। বিভিন্ন পজিশনে থাকতে পারে, এবং হলো প্লাসেন্টা যখন পোস্টেরিয়র পজিশনে থাকে, যার তখন হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে এই ইউটেরাসটা অ্যামনিওটিক ক্যাভিটিটা দেখতে পাই আল্ট্রাসোনোগ্রাফিতে। তো প্লাসেন্টাটা যদি আমাদের মনিটরে উপরের দিকে থাকে, ওটা আমরা বলি ইন্টেরিয়র প্লাসেন্টা। যদি নিচের দিকে থাকে, মানে উপরের দিকের এন্টেরিয়র, উপরের দিকে হচ্ছে আমরা ইউটেরাসের এন্টেরিয়র ওয়ালটা দেখতে পাই, ওইখানে যদি লাগানো থাকে আমরা বলি যে এন্টেরিয়র প্লাসেন্টা। যদি নিচের দিকে, ইউটেরাসের নিচের দিকে পোস্টেরিয়র ওয়ালের সাথে লাগানো থাকে, তখন আমরা ওটাকে বলি পোস্টেরিয়র প্লাসেন্টা। আর যদি ফান্ডাসের সাথে থাকে, ফান্ডাসের দিকে থাকে, তাহলে বলি ফান্ডাল। আবার মনে করেন যে প্লাসেন্টাটা এমন ভাবে আছে যে এন্টেরিয়র পোর্শনকেও কভার করছে, ফান্ডাসকেও কভার করছে, তখন আমরা বলি এন্টেরোফান্ডাল। আবার মনে করেন যে এমন ভাবে আছে, ফান্ডাসেও আছে, পোস্টেরিয়রলিও আছে, পোস্টেরিয়র ওয়ালেও আছে, তখন ওটাকে আমরা বলি পোস্টেরোফান্ডাল। এরকম বিভিন্ন পজিশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলা নিয়ে হচ্ছে জানবো।
তো প্লাসেন্টা যখন পোস্টেরিয়র পজিশনে থাকে, নিচের দিকে মানে ইউটেরাসের পোস্টেরিয়র ওয়ালে, মনিটরে আমরা নিচের দিকে দেখতে পাই, পোস্টেরিয়র পজিশনে থাকে, তখন তার উপরে অনেক সময় ফিটাসটা থাকে, যার কারণে অনেক সময় পোস্টেরিয়র পার্সনটা একটু ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ভালোভাবে শিখবো। তো প্লাসেন্টা সাধারণত ইউনিফর্ম হয় এবং মডারেটলি ইকোজেনিক হয়। হ্যাঁ, ইউনিফর্ম এবং মডারেটলি ইকোজেনিক হয়, এবং হচ্ছে 16 weeks of gestation the placenta occupies half of the inner surface of the uterus। 16 সপ্তাহের সময় পুরো ইউটেরাসের ইনার সার্ফেসের প্রায় অর্ধেকটা জুড়ে প্লাসেন্টা থাকে। তারপরে আস্তে আস্তে এর ইয়েটা কমতে থাকে। দেখা যায় যে 36 থেকে 40 weeks অফ জেস্টেশনের প্লাসেন্টা দেখা যায় যে পুরো ইনার সারফেসের 1/4 জুড়ে বা 1/3 জুড়ে আছে। শুরুর দিকে একদম অর্ধেকটা জুড়ে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, দেখা যায় যে শেষের দিকে 1/3 জুড়ে আছে বা 1/4 জুড়ে আছে, এরকম ইনার সারফেসে। এবং প্লাসেন্টা এক্সামিনেশন করা এবং হচ্ছে সেটা ডিক্লেয়ার করে দেওয়া যে কোন পজিশনে আছে, অস থেকে দূরে আছে না কাছে আছে, বা গ্রেডিং কত, এগুলো প্লাসেন্টা সম্পর্কে ভালো থিন না থিক বা নর্মাল থিকনেস, এসব কিন্তু এই ইনফরমেশন দিয়ে দেওয়াটা অত্যন্ত এসেনশিয়াল পার্ট আপনাদের অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে। তো প্লাসেন্টা দেখার জন্য আমাদের যেটা লাগবে যে পার্শিয়ালি ফিল্ড ব্লাডার লাগবে। 100 ml এর কাছাকাছি ফ্লুইড থাকলে, 200 ml বা তার বেশি যদি হয়ে যায় সেটা আবার ডিস্টেন্ডেড হয়ে যায় ব্লাডার। পার্শিয়ালি ফিল্ড 100 ml বা তার কাছাকাছি এরকম ফ্লুইড যদি থাকে তাহলে ভালো। এখন আমরা তো প্লাসেন্টা দেখা যাচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা প্লাসেন্টা 12 weeks এর পরে প্লাসেন্টা আমরা দেখছি, যখন আমরা দেখা যায় যে পেশেন্টকে করি না, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা পেশেন্টকে প্রেগনেন্সি প্রোফাইল ক্লাসে বলেছিলাম যে প্যারামিটার্স গুলো যেন ভুল না হয়, এই জন্য আমরা পেশেন্টকে ব্লাডার এমটি করে নিয়ে তারপরে এক্সামিন করি। তো সেই ক্ষেত্রে আবার পার্শিয়ালি ফিল্ড ব্লাডার কিভাবে সম্ভব? দুটো উপায় আছে। এক হচ্ছে যে আপনি দেখছেন প্লাসেন্টা নিয়ে আপনার হলো বিশেষ করে প্লাসেন্টার নিয়ে কোনো সন্দেহ যে প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না, সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আলট্রা ননস্টিক ইন্টেরিয়র। প্লাসেন্টা অসের কাছাকাছি কিনা বা কিছু কোন একটা কনফিউশন, সেক্ষেত্রে আপনি পেশেন্টকে পানি খেয়ে পরে দেখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে আপনি পেশেন্টকে ব্লাডার এমটি করে 1 গ্লাস পানি খাইয়ে তারপরে শোয়ালেন, আপনি প্রেগনেন্সি প্রোফাইলের বাকি প্যারামিটার্স নিতে নিতে কিন্তু ব্লাডার পাশে রিফিল হয়ে যাবে। তো এভাবেও আপনি দেখতে পারেন। দুটো জিনিস দেখার ক্ষেত্রে, এক হচ্ছে সার্ভিক্স, হ্যাঁ ইউটেরাসের সার্ভিক্স, আর এক হচ্ছে প্লাসেন্টা, এ দুটো দেখার জন্য, বিশেষ করে প্লাসেন্টা অস্টের কাছাকাছি আছে কিনা থাকলে সেই সময়ের ইয়েগুলা দেখার জন্য সার্ভিক্স এবং প্লাসেন্টা প্রিভিয়া এগুলো দেখার জন্য কিন্তু পার্শিয়ালি ফিল্ড ইউরিনারি ব্লাডারের দরকার হয়। 100 ml এর কাছাকাছি ফ্লুইড থাকলে ভালো। আচ্ছা, আমরা পেশেন্টকে সুপাইন পজিশনে শুয়ে নর্মাল আমরা হলো প্রেগনেন্সি প্রোফাইল যেভাবে করি ওভাবে 18 থেকে 22 সপ্তাহ সময় একটা যে আপনার আছে স্ক্যানিং এর টাইম আছে, তখন আপনি দেখতে পারেন। আবার 32 থেকে 36 সপ্তাহ লাস্টের দিকে একটা স্ক্যানিং টাইম আছে, তখন দেখতে পারেন। প্লাসেন্টায় কোনো প্রবলেম থাকলে হয়তো ক্লিনিশিয়ান অন্য সময়ও পাঠালো, তখনও আপনি দেখতে পারেন। তো প্লাসেন্টা মোটামুটি হচ্ছে স্মুথ হোমোজেনাস হয়, কিছুটা ইকোজেনিক হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফিটাল স্কাল, আর এই হচ্ছে প্লাসেন্টা। হ্যাঁ, একটা সারফেস হচ্ছে ইউটেরাসের ওয়ালের সাথে লেগে থাকে, এটা ম্যাটারনাল সারফেস, আর আরেকটা সারফেস হচ্ছে ফিটাল সারফেস। ওকে, এখন এই হচ্ছে প্লাসেন্টা, এই আমরা দেখতে পাচ্ছি অ্যামনিওটিক ফ্লুইড। এখন এখানেও আমরা হচ্ছে প্লাসেন্টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এখানে প্লাসেন্টা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা হলো লেবেলিং করা জায়গাটায় আসি। এখানে দেখেন এই ফিটাসের একটু অংশ দেখা যাচ্ছে, আর এই যে অ্যানিকুইক এরিয়া, এগুলো হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ,
এখানে প্লাসেন্টার মধ্যে এখানে দেখেন আবার কিছু অ্যানিকুইক টিউবুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে। এগুলোকে কিন্তু আমরা অনেক সময় যে ভাবি যে ফ্লুইড কালেকশন কিনা বা হেমাটোমা কিনা, হ্যাঁ তা না, কিন্তু এগুলো কিন্তু ভেসেলস। হ্যাঁ, প্লাসেন্টার ইউটেরাইন ওয়ালের মাঝখানে যে অ্যানিকুইক টিউবুলার স্ট্রাকচার গুলো দেখছে এগুলো কিন্তু ভেসেল। এখন আপনার কাছে যদি কনফিউশন হয় আপনি ডপলার দিয়ে দেখতে পারেন, ভেসেল গুলো কিন্তু কালার নেবে। আচ্ছা, হেমাটোমা হলে কালার নেবে না। আর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, আরো প্লাসেন্টার ভিতরেও আমরা কিছু অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্লাসেন্টাল ভেনাস লেগস, এগুলো কিন্তু আমরা কোনো প্যাথোলজির মধ্যে ফেলবো না। আর এর যে আউটলাইনটা দেওয়া আছে, ডট 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 দিয়ে আউটলাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। হ্যাঁ, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। তাহলে এখানে আসি, এটা ফিটালের অংশ। হ্যাঁ, এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছি কোরিওনিক লেগ, ভিতরে প্লাসেন্টাল হচ্ছে থ্রোম্বোসড ভেনাস লেগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভেসেল। হ্যাঁ, এগুলোকে আমরা হেমাটোমা বা কালেকশন বলে ভুল করবো না। আচ্ছা, এখন আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এই হচ্ছে ইউটেরাসটা। এই ইউটেরাসটা উপরের দিকে এন্টেরিয়র ওয়াল, নিচের দিকে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। হ্যাঁ, ইন্টেরিয়র ওয়ালের কাছাকাছি প্লাসেন্টা আমরা দেখতে পাচ্ছি, উপরের দিকে প্লাসেন্টাটা দেখতে পাচ্ছি। আপনার যে মনিটরটা, আপনি যে মনিটরে দেখবেন, মনে করেন এটাই সেই মনিটরটা, উপরের দিকে প্লাসেন্টা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে ইন্টেরিয়র প্লাসেন্টা। হ্যাঁ, আর যদি নিচের দিকে দেখতে পান তাহলে হচ্ছে পোস্টেরিয়র। হ্যাঁ, পোস্টেরিয়র প্লাসেন্টা। আর যদি ফান্ডাসের দিকে দেখতে পান তাহলে হচ্ছে ফান্ডাল প্লাসেন্টা। তাহলে আমরা তিনটা পেলাম, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, ফান্ডাল। এখানে দেখেন প্লাসেন্টাটা ইন্টেরিয়র ওয়ালেও আছে আবার ফান্ডাসেও আছে। হ্যাঁ, এই যে আম্বিলিকাল কর্ড দেখতে পাচ্ছি আমরা, এই ভেসেল গুলো দেখতে পাচ্ছি ডপলার দেয়াতে, এগুলো কালামিং আছে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে ইন্টেরিয়র আছে, ফান্ডাসেও আছে, তাহলে এটা হবে এন্টেরো ফান্ডাল। হ্যাঁ, ঠিক তেমনি যদি এমন হতো যে পোস্টেরিয়র ওয়ালেও আছে ফান্ডাসেও আছে তাহলে হতো পোস্টেরো ফান্ডাল। তাহলে কি কি পজিশনে আমরা পেলাম? সেটা হচ্ছে যে এন্টেরিয়র, পোস্টেরিয়র, ফান্ডাল, এন্টেরো ফান্ডাল, পোস্টেরো ফান্ডাল, 5টা পজিশনে পেলাম। এই 5টা পজিশনে প্লাসেন্টা দেখতে হলে আমাদেরকে স্ক্যানটা করতে হবে যে মায়ের যে হচ্ছে অ্যাবডোমেনে আপনি যে লাগালেন, কার্ডেলিনিয়ার ট্রান্সডিউসার চুজ করলেন, তারপর মিড লাইন বরাবর, হ্যাঁ অ্যাবডোমেনে একদম মিড লাইন বরাবর ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনাল করে, আপনি মনে করেন যে ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনাল করেন, ধরে নেন এটা লঙ্গিটিউডিনাল করে আপনি উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন মিড লাইনে, দেন প্লাসেন্টা পেয়ে যাবেন। যদি না পান আপনি একটু বামে সরলেন, সরে আবার লঙ্গিটিউডিনালি দেখলেন, অথবা একটু ডান দিকে সরলেন আবার লঙ্গিটিউডিনালি দেখলেন। এভাবে ডানে বামে সরে সরে আপনি হচ্ছে দেখতে থাকলেন। যেখানে আপনি ভালো দেখতে পাচ্ছেন সেখানে আপনি ঠিক খেয়াল করলেন যে ইন্টেরিয়রলি আছে, পোস্টেরিয়রলি আছে, ফান্ডাসে আছে, নাকি এন্টেরো ফান্ডাল আছে, না পোস্টেরো ফান্ডাল আছে। এই 5টা পজিশনের জন্য আমরা ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনালি ধরে প্লাসেন্টা চেক করব। অলওয়েজ আমরা প্লাসেন্টা চেক করব লঙ্গিটিউডিনালি ধরে ট্রান্সডিউসারটাকে। এখন মনে করেন যে আপনি এমন অবস্থা হয়েছে যে আপনি ইউটেরাসের এন্টেরিয়র ওয়ালেও প্লাসেন্টা দেখতে পাচ্ছেন আবার পোস্টেরিয়র ওয়ালেও প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস উপরেও দেখতে পাচ্ছেন নিচেও দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে ট্রান্সডিউসারটাকে আপনি এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে ট্রান্সভার্স করে ফেলেন। এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরান, ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স হয়ে যাবে। এইবার আপনি দেখেন, এটা হচ্ছে ল্যাটারাল প্লাসেন্টার ক্ষেত্রে হয়। হ্যাঁ, এবার আপনি দেখেন যে পেশেন্টের লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে। যদি দেখেন যে প্লাসেন্টা পেশেন্টের লেফট সাইডে আছে তাহলে লেফট ল্যাটারাল, যদি রাইট সাইডে থাকে তাহলে রাইট ল্যাটারাল। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত পজিশনের জন্য আমরা প্লাসেন্টা লঙ্গিটিউডিনালি দেখছি। শুধুমাত্র ওই ক্ষেত্রে যখন আমরা দুটো ওয়ালেই প্লাসেন্টা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্স করে নিয়ে দেখবো, এটা হচ্ছে ল্যাটারাল প্লাসেন্টা, শুধুমাত্র ল্যাটারাল প্লাসেন্টার ক্ষেত্রে। এবং যদি রাইটে পাই রাইট ল্যাটারাল, লেফটে পাই লেফট ল্যাটারাল। কোন রাইট কোন লেফট? পেশেন্টের লেফট হলে লেফট, পেশেন্টের রাইট হলে রাইট, পেশেন্টের রাইট লেফট অনুযায়ী। তো এই হলো আমাদের প্লাসেন্টার পজিশন সম্পর্কে বিষয়গুলো। এখন অ্যাবনর্মাল প্লাসেন্টার প্যাটার্ন নিয়ে একটু আমরা জানবো। প্রথমে আসি যে হাইডাটিডিফর্ম মোড। হ্যাঁ, এটা ইজিলি ডায়াগনোস করা যায়, স্নো স্টর্ম প্যাটার্ন বলে থাকে। আমরা নিউমেরাস সিস্টিক স্পেস পাবো, এর মধ্যে ইন্টারভেনিং হাইপারিকুইক
প্যারেনকাইমা পাওয়া যায়। অনেক সময় ফিটাস থাকে সাথে, অনেক সময় নাও থাকতে পারে। যদি ইয়ে থাকে, ফিটাস যদি না থাকে তাহলে কমপ্লিট মোল বলা হয়, ফিটাস যদি সাথে থাকে তাহলে ইনকমপ্লিট মোল বলা হয়। হ্যাঁ, তো এইটা মোলার প্রেগনেন্সিতে আমরা এরকম নিউমেরাস সিস্টিক স্পেস দেখতে পাবো, অ্যানিকুইক ছোট 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 সিস্টিক স্পেস, গ্রেপ লাইক আঙুরের গুচ্ছের মতো হচ্ছে থাকে। তার মাঝখানে সিস্টিক স্পেস গুলোর মাঝখানে হাইপারকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা। হ্যাঁ, এগুলোর মাঝখানে মাঝখানে সাদা সাদা হাইপারিকুইক প্যারেনকাইমা, যেটাকে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, তুষারপাতের সাথে তুলনা করা হয়েছে, এরকম স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্সে। অথবা এই সিস্টিক স্পেস গুলোকে অনেকে হানিকম্ব অ্যাপিয়ারেন্সও বলা হয়ে থাকে, বিভিন্ন টার্ম দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে মোলার প্রেগনেন্সি, হ্যাঁ, বা হাইড্রাটিডিফর্ম মোল। তো এক্ষেত্রে যদি এর সাথে এমব্রায়ো বা ফিটাস থাকে, সেক্ষেত্রে সেটা হবে পার্শিয়াল বা ইনকমপ্লিট মোল, আর যদি ফিটাস না থাকে তাহলে কমপ্লিট মোল, মোলার প্রেগনেন্সি হিসাবে আমরা এটা ডায়াগনোসিস করি। এবং মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে একটা অ্যাডভাইস কিন্তু আপনারা কখনোই ভুলবেন না, এটা হচ্ছে সিরাম বিটা এসএসজি।
তাহলে মোলার প্রেগনেন্সিতে আমরা এরকম নিউমেরাস সিস্টিক স্পেস গ্রেপ লাইক অ্যাপিয়ারেন্সে বা হানিকম্ব অ্যাপিয়ারেন্সে পাবো, এবং হাইপারিকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা পাবো, যেটাকে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স বলা হয়ে থাকে, এবং হচ্ছে সিরাম বুটাইসিজি অ্যাডভাইস করে দিব। কমপ্লিট, ইনকমপ্লিট বা পার্শিয়াল আর কমপ্লিট মোর, যদি সাথে ফিটাস থাকে তাহলে পার্শিয়াল আর ইনকমপ্লিট, আর কমপ্লিটটা হচ্ছে যদি ফিটাস না থাকে। এখানে দেখেন এটা কমপ্লিট মোলার প্রেগনেন্সি, এটা হচ্ছে পার্শিয়াল, দেখেন ফিটাস আছে এর জন্য পার্শিয়াল। নিউমেরাস সিস্টিক স্পেসেস আমরা দেখতে পাবো উইথ হাইপারিকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা, অ্যাডভাইস লিখে দিব সিরাম বিটাসিজি। প্লাসেন্টাল লোকেশন নিয়ে কিছু কথা বলেছি, আরো বলবো, সেটা হচ্ছে যে 14 উইকস এবং তার পরে গিয়ে প্লাসেন্টাল লোকেশন ভালো বোঝা যায়। আমরা 7-8 সপ্তাহে প্লাসেন্টা বোঝা যায়, আমরা প্লাসেন্টা অ্যাপিয়ার করা 12 উইকস পর্যন্ত অপেক্ষা করি, 12 উইকস পর্যন্ত অপেক্ষা করি, 12 উইকসে আমরা প্লাসেন্টা সম্পর্কে ডিক্লেয়ার দিই কোথায় আছে কি ব্যাপার। হ্যাঁ, এবং কিভাবে স্ক্যান করতে হবে, কি কি পজিশনে আছে, এগুলো তো বলেছি। এখন প্লাসেন্টা প্রিভিয়ার একটা বিষয়। উফ, আসল কালাভুনা বানাতে এত মশলা লাগে, আর রাতে না জানি কি কষ্ট। বি স্মার্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। যে এই যে প্লাসেন্টাটা হচ্ছে ডিস্কয়েড শেপে, মাঝখানটা ঠিক আস্তে 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 এরকম ট্যাপার হয়ে গিয়েছে। এই প্লাসেন্টার যে ট্যাপারিং একটা অংশ ফান্ডাসে ট্যাপার হয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে দুটো এন্ড আছে, একটা এন্ড ফান্ডাসের দিকে, ফান্ডাসের কাছাকাছি, আর দিকে মানে একটা এন্ড উপরের দিকে আর একটা এন্ড নিচের দিকে। এখন লোয়ার এন্ডটা সার্ভিক্সের কাছে আছে না সার্ভিক্স থেকে দূরে আছে, এটা হলো বিষয়। তাহলে লোয়ার এন্ড অফ দা প্লাসেন্টা এবং ইন্টারনাল অস এর দূরত্ব আমাদেরকে মাপতে হবে। এটা হচ্ছে মিনিমাম 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, তাহলে অ্যাওয়ে ফ্রম অস। আর যদি লোয়ার এন্ড অফ দা প্লাসেন্টা এবং ইন্টারনাল অস এর দূরত্ব 2.5 সেন্টিমিটারের কম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে লো লাইং প্লাসেন্টা। এখন প্লাসেন্টা লো লাইন প্লাসেন্টা, এখন প্লাসেন্টা প্রিভিয়াকে এটা একটা অবস্টেটিক কমপ্লিকেশন, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, এই সময় অনেক সময় হচ্ছে ইয়েতে দেখা যায় যে শুরুর দিকে প্লাসেন্টা হয়তো বা অসের কাছাকাছি আছে, আস্তে আস্তে যখন হচ্ছে ফিটাসের গ্রোথ হলো, ইউটেরাসের এনলার্জমেন্ট হলো, আস্তে আস্তে প্লাসেন্টা উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে যখন আপনি দেখছেন যে প্লাসেন্টা অসের কাছাকাছি আছে, তখন সেটা আবার একটা কমপ্লিকেশনের বিষয়। আচ্ছা, তো প্রথম দিকে যদি আপনি কাছাকাছি পান, সেক্ষেত্রে ফলো আপ দিয়ে দেখতে হবে, কারণ সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়, দূরে চলে যায়। আচ্ছা, এবং হলো প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে এপিএইচ এর, অ্যান্টিপার্টাম হেমোরেজের একটা হলো ভ্যাজাইনাল ব্লিডিং হওয়ার একটা লিডিং কজ, এবং দেখা যায় যে সার্ভিক্সের কাছাকাছি যদি প্লাসেন্টা ইমপ্লান্টেশন হয় সেই ক্ষেত্রে। এই জন্য প্লাসেন্টার অসের কতখানি কাছাকাছি আছে এটা হলো দেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং হচ্ছে prompt localization of the placenta is very important in patients with vaginal bleeding. যেসব পেশেন্ট আপনার কাছে ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে এসছে, তাদের প্লাসেন্টা ঠিক কোথায় আছে, অস্তের কতখানি, অসার লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টার দূরত্ব কতখানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হচ্ছে অথবা আনস্টেবল ফিটাস নিয়ে যদি আসে, বিশেষ করে লেট প্রেগনেন্সিতে ব্লিডিং আছে, ফিটাল ডিস্ট্রেস আছে, তো এদের ক্ষেত্রে প্লাসেন্টা লোকালাইজ করা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলবো সবার ক্ষেত্রে সব সময় প্লাসেন্টা ঠিক মতো দেখে দেয়া, কোথায় আছে প্লাসেন্টা সম্পর্কে ডিটেল ইনফরমেশন দেয়া হচ্ছে খুবই জরুরি। এখন এই যে প্লাসেন্টাল পজিশন, আমরা প্লাসেন্টাল পজিশনের ছবিতে চলে যাই। প্লাসেন্টা প্রিভিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: লো লাইং প্লাসেন্টা, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এখন এই ধরেন প্লাসেন্টাটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে তার আপার এন্ড আর এই হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা আর ইন্টারনাল অস। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্টারনাল অস কিভাবে চিনবেন? এই যে এই পুরোটা কিন্তু আপনার এই হচ্ছে সার্ভিক্স,
এই এতটুকু পর্যন্ত সার্ভিস দেখা যাচ্ছে, তারপরে ফ্লুইড। হ্যাঁ, তাহলে সার্ভিস হচ্ছে একটা সফট টিস্যু অর্গান, যেটা আপনি যেখানে সার্ভিস শেষ হয়েছে বা যেখান থেকে ফ্লুইড শুরু হয়েছে এই জায়গাটাই হচ্ছে ইন্টারনাল লস, আর এই হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা। এখন ইন্টারনাল লস এবং লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টার দূরত্ব আপনি মেজার করবেন মেশিনের সাহায্যে। এটা যদি 2.5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে অ্যাওয়ে ফ্রম আস, যদি কম হয় 2.5 সেন্টিমিটারে সেক্ষেত্রে আমরা এটাকে বলি লো লাইন প্লাসেন্টা। আর এই যে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা যদি ইন্টারনাল লসকে টাচ করেছে এমন অবস্থা হয় তাহলে এটা হবে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর যদি দেখা যায় যে পুরো প্লাসেন্টাটাই ইন্টারনাল লসকে কভার করে আছে, ইন্টারনাল লসের উপরে আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে প্লাসেন্টা প্রিভিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, লো লাইন, হচ্ছে মার্জিনাল, আর হচ্ছে কমপ্লিট। লো লাইন হচ্ছে এই যে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা আর ইন্টারনাল লসের দূরত্ব মাপবো 2.5 সেন্টিমিটারের কম হলে লো লাইন প্লাসেন্টা। আর লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা ইন্টারনাল লসকে টাচ করেছে, এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর যদি দেখেন যে প্লাসেন্টাটা ইন্টারনাল লসকে পুরো কভার করে আছে সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে লো লাইন প্লাসেন্টা, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়ার এই 3টা পজিশন অত্যন্ত হচ্ছে হলো গুরুত্বপূর্ণ। এখন ছবি দেখি, এখানে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এই হচ্ছে ইউটেরাসের সার্ভিক্স। এই সার্ভিক্স এর পরেই ইউটেরাসটা এক্সপান্ড হয়ে গেল, এর ভিতরে অ্যামনিওটিক ক্যাভিটি আছে, ফিটাস আছে, এসব। এখানে দেখেন এখানে ফ্লুইড শেষ। হ্যাঁ, এখানে ফ্লুইড শেষ, এইদিকে হচ্ছে এক্সটার্নাল লস, এটা ভেজাই না, এদিকে হচ্ছে এক্সটার্নাল লস, আর এইটা হচ্ছে ইন্টারনাল লস। ফ্লুইড শেষ এবং ফ্লুইডের শুরু, ফ্লুইড আছে এখানে, এরপরে আর ফ্লুইড নাই, এবং এখানে একটা সফট টিস্যু অর্গান দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের এদিকে এক্সটার্নাল লস আর ফ্লুইডের কাছাকাছি লাস্ট পয়েন্টটা, এটা হচ্ছে ইন্টারনাল লস। হ্যাঁ, তো এভাবে আমরা ইন্টারনাল লসকে চিনবো। কাজে আমাদের সার্ভিক্স দেখার জন্য, ইন্টারনাল লস চেনার জন্য, প্লাসেন্টার লোয়ার এন্ড কোথায় আছে এটা বোঝার জন্য ইউরিনারি ব্লাডার একটু পার্শিয়ালি ফিল থাকাটা দরকার, তা না হলে সার্ভিক্সটা লোকেট করা মুশকিল। আর সার্ভিক্স যদি আমি লোকেট করতে না পারি তাহলে সার্ভিক্সের সাথে দূরত্ব কেমন করে মাপবো, এই জন্য। আচ্ছা, তো আপনার যদি প্লাসেন্টা নিয়ে সন্দেহ হয় আপনি পেশেন্টকে পানি খাইয়ে আবার দেখতে পারেন, অথবা একটু পানি খাইয়ে নিলে একটু পরে প্রেগনেন্ট পেশেন্টের তাড়াতাড়ি চাপ হয়ে যায়, দেখতে দেখতেই দেখবেন চাপ হয়ে গেছে। হ্যাঁ, তো মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, সার্ভিক্সের লোয়ার এন্ডটা জাস্ট একটু টাচ করেছে, এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর কমপ্লিট হচ্ছে পুরোটা যদি জুড়ে থাকে তাহলে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এবার আসি অ্যাব্রাপসিও প্লাসেন্টা। অ্যাব্রাপসিও প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টাল সেপারেশন। প্লাসেন্টা তো ইউটেরাসের ওয়ালের গায়ে লেগে থাকে, যদি ইউটেরাসের ওয়াল থেকে সেপারেটেড হয়ে যায় তখন এটাকে আমরা বলবো অ্যাব্রাপসিও প্লাসেন্টা। লেট প্রেগনেন্সিতে ভ্যাজাইনাল ব্লিডিং এর, অ্যান্টিপার্টাম হেমোরেজের একটা বড় কজ হচ্ছে এটা, এবং হচ্ছে এই যদি অ্যাবনর্মাল সেপারেশনটা 20 উইকস এর in humans it refers to the abnormal separation after 20 weeks of gestation and prior to হচ্ছে বার্থ। আচ্ছা, এবং হচ্ছে আল্ট্রাসাউন্ড যে খুব অ্যাকুরেট ডায়াগনস্টিক অ্যাপ্রোপ্রিও প্লাসেন্টা সবসময় এটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস সাথে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, ক্লিনিক্যালি আর আল্ট্রাসোনোগ্রাফিক্যালি দুটো মিলে হচ্ছে ডায়াগনোসিস করাটা অত্যন্ত জরুরি। এখন তাহলে আপনার ইউটেরাসের ওয়াল থেকে প্লাসেন্টা সেপারেটেড হয়ে গেছে, এই সেপারেটেড হয়ে গিয়েছে, গ্যাপটার মধ্যে আমরা কি দেখতে পাবো? গ্যাপটার মধ্যে কি থাকবে? হেমাটোমা থাকবে, হ্যাঁ, রক্ত জমাট বেঁধে থাকবে। তাহলে হেমাটোমাটা দেখতে কেমন হবে? হেমাটোমা আসলে দেখতে কেমন হয় এটা ডিপেন্ড করে ডিউরেশনের উপর, কখন ব্লিডিং হয়েছে ডিউরেশনে। ব্লাড তো প্রথমে তরল থাকে, আস্তে আস্তে এর হচ্ছে ডেনসিটি বাড়তে থাকে। হ্যাঁ, আস্তে আস্তে রক্ত জমাট বাঁধে, প্রথমে তরল হয়, তারপরে একটু সেমি সলিড হয়, সলিড হয়, এরকম আস্তে আস্তে ব্লাড ক্লটটা হেমাটোমাটা তৈরি হতে থাকে। তাহলে এটা তরল অবস্থায় আপনি অ্যানিকুইক পাবেন, তারপরে গিয়ে আস্তে আস্তে যত ডেনসিটি বাড়তে থাকবে ইকোজেনিসিটিও বাড়তে থাকবে, আস্তে আস্তে একটু হাইপোইকুইক পাবেন, একটা সময় গিয়ে আপনি এটা ইকোজেনিক পাবেন। হ্যাঁ, ডিউরেশনের উপরে, কখন ব্লিডিং হয়েছে, কখন সেপারেট হয়েছে, হ্যাঁ, ব্লাড ক্লটটা কতক্ষণে তৈরি হলো, ডিউরেশনের উপরে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্লাসেন্টা ইউটেরাসের ওয়াল থেকে সেপারেটেড হয়েছে এবং এই গ্যাপে যে আমি ব্লাড বা ব্লাড ক্লট বা হেমাটোমা পাবো, এটার ইকোজেনিসিটি অ্যানিকুইক হতে পারে, হাইপোইকুইক হতে পারে, আবার হাইপার ইকুইকও হতে পারে। হ্যাঁ,
বিভিন্ন রকম হতে পারে। তো এই জন্য এটা অনেক সময় ডায়াগনোসিস করা হলো টাফ হয়ে যায়। আমরা একটু ছবি দেখবো, বিষয়টা হলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ছবিটা দেখেন, এই যে প্লাসেন্টা এতটুকু পর্যন্ত হচ্ছে ইউটেরাসের গায়ে লেগে আছে, তারপর কিন্তু এই যে প্লাসেন্টার এই অংশটা উঠে গিয়েছে, এই অংশটা ইউটেরাসের গায়ে এভাবে লেগে থাকার কথা ছিল, উঠে গিয়েছে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে, দেখতে অনেকটা অ্যামনিওটিক ফ্লুইডের মতোই, কিন্তু প্লাসেন্টা দেখে আমরা বুঝতে পারছি যে প্লাসেন্টা ইউটেরাসের গা থেকে, ওয়াল থেকে সরে গিয়েছে এবং এই গ্যাপের মধ্যে অ্যানিকুইক এরিয়া, এটা কিন্তু হেমাটোমা। হ্যাঁ, আবার এখানে দেখেন এই এই জায়গাটাতে হচ্ছে ইউটেরাসের ওয়াল আর হচ্ছে প্লাসেন্টা এর মাঝখানে কিন্তু এটা কিন্তু হেমাটোমা। হ্যাঁ, এটার ইকোজেনিসিটি বেশি, এমন ইকোজেনিসিটি, প্লাসেন্টার কাছাকাছি ইকোজেনিসিটি, ইউটেরাসের ওয়াল, প্লাসেন্টা, হেমাটোমা কোনটা কি ভালো কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ এ হোল কি দেখতে পাচ্ছি, আমরা থিকেন্ড প্লাসেন্টা, থিকেন্ড অ্যান্ড ইনহোমোজেনাস প্লাসেন্টা দেখতে পাচ্ছি। প্লাসেন্টাটা বেশ থিকেন্ড দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা কেমন ইনহোমোজেনাস দেখতে পাচ্ছি। তো তাহলে আমাদেরকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে এই পেশেন্ট গুলা। হ্যাঁ, এই জন্য এটা একটা টিম ওয়ার্ক, এটা যে আপনি শুধু আলট্রাসোনোগ্রাফিক্যালি সবসময় বুঝতে পারবেন তা না। অ্যানিকুইক বা হাইকুইক এরিয়া থাকলে আপনি বুঝতে পারছেন, কিন্তু যদি ইকোজেনিক হয়, প্লাসেন্টার কাছাকাছি ইকোজেনিসিটি হয়ে যায়, তখন কিন্তু খুব টাফ হয়ে যায়, তখন আপনাকে ক্লিনিক্যালেও কোরিলেট করতে হবে। আচ্ছা, চলে আসি প্লাসেন্টার গ্রেডিং। হ্যাঁ, প্লাসেন্টাকে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম হচ্ছে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। এখন হচ্ছে 31 উইকসে এসে শুরুর দিকে গ্রেড 0 থাকে, 31 উইকসে এসে গ্রেড 1 অ্যাপিয়ার করে সাধারণত, 36 উইকসে এসে গ্রেড 2 অ্যাপিয়ার করে, 38 উইকসে এসে গ্রেড 3 অ্যাপিয়ার করে। এখন আপনি কিন্তু জেস্টেশনাল এজ অনুযায়ী গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখবেন না। এটা গ্রেড 1 কখন অ্যাপিয়ার করে, 31, 36, 38 আমরা এভাবে মনে রাখি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এগুলো কখন অ্যাপিয়ার করে টাইমটা আমরা জানলাম, কিন্তু আমরা হচ্ছে প্লাসেন্টা দেখে ডিসিশন নিব যে আপনি সনোলজিস্ট, আপনি কখনোই হচ্ছে জেস্টেশনাল এজ অনুযায়ী গ্রেডিং করবেন না। আপনি প্লাসেন্টা দেখে ডিসিশন নিবেন যে কত গ্রেডে আছে। মনে করেন যে আপনি গ্রেড 1 পাচ্ছেন, তখন আপনি জেস্টেশনাল উইক দেখেন কত উইকসে আছে, যদি 31 উইকস এর বেশি থাকে তাহলে নর্মাল। আপনি গ্রেড 3 পাচ্ছেন, হ্যাঁ, আপনি যদি দেখেন 38 উইকস এর আশেপাশে আছে তাহলে নর্মাল। আপনি গ্রেড 3 পাচ্ছেন কিন্তু 32 উইকস, তখন ওটা হয়ে গেল যে আর্লি ম্যাচুরেশন হয়ে গেছে। প্লাসেন্টার অ্যাবনর্মালিটি হচ্ছে আর্লি ম্যাচুরেশন হয়ে যাওয়া, সময়ের আগে যদি ম্যাচুরেশন হয়ে যায়। এবং গ্রেডিংটা আমরা দেখবো প্লাসেন্টা দেখে, সনোলজিস্ট হিসাবে প্লাসেন্টা দেখে। তাহলে গ্রেডিং আমরা কিভাবে আছি, প্রথমে আসি গ্রেড 0, স্মুথ কোরিওনিক প্লেট পাবো আমরা। এই গ্রেড 0-তে আমরা একদম প্লাসেন্টাটা দেখবো যে একদম হোমোজেনাস, হ্যাঁ, এবং কিছুটা ইকোজেনিক, লিভারের মতো কিছুটা দেখতে। হ্যাঁ, এবং হচ্ছে এই যে কোরিওনিক প্লেটটা একদম স্মুথ। হ্যাঁ, তাহলে স্মুথ ইকো প্যাটার্ন অফ দা প্লাসেন্টাল প্যারেনকাইমা একদম স্মুথ ইকো প্যাটার্ন হবে। নো ক্লাসিফিকেশন ইন দা কোরিওনিক এন্ড অর বেজাল প্লেট, এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এইদিকে হচ্ছে বেজাল প্লেট, এখানে কোথাও কোনো ক্লাসিফিকেশন দেখতে পাবো না। নো ইন্ডেন্টেশন অফ দা কোরিওনিক প্লেট, এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এখানে আমরা কোনো ইন্ডেন্টেশন দেখতে পাচ্ছি না, একদম স্মুথ কোরিওনিক প্লেট, এটা হচ্ছে গ্রেড 0। সাধারণত 31 সপ্তাহের আগ পর্যন্ত আমরা গ্রেড 0 পাই। আচ্ছা, আপনি গ্রেড 0 পেয়েছেন, মিলিয়ে দেখেন যে কত সপ্তাহ। এবার আসি গ্রেড 1। গ্রেড 1-এ হলো আমাদের কি পাওয়ার কথা, এখানে কি বলছে গ্রেড 1-এ ইকোজেনিক এরিয়াস র্যান্ডমলি ডিসপার্সড ইন দা প্লাসেন্টাল সাবস্টেন্সেস, সাবটেল ইন্ডেন্টেশন অফ দা কোরিওনিক প্লেট। হ্যাঁ, গ্রেড 1-এ হালকা হালকা ইন্ডেন্টেশন হচ্ছে শুরু হবে, স্মল ডিফিউজ ক্যালসিফিকেশন, ছড়িয়ে ছিটিয়ে হাইপারিকুইক এরিয়া 2 মিলিমিটার বা 4 মিলিমিটার, যে পুরো প্লাসেন্টা জুড়ে হালকা হালকা একটু ক্যালসিফিকেশনের মতো দেখা যাবে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবটেল ইন্ডেন্টেশন অফ দা কোরিওনিক প্লেট একটু একটু হালকা হালকা ইন্ডেন্টেশনের মতো শুরু হবে, এটা হচ্ছে গ্রেড 1। আচ্ছা, গ্রেড 2-তে কি দেখি আমরা, গ্রেড 2 হচ্ছে আমরা ডট ড্যাশ ক্যালসিফিকেশনস, dot dat calcifications pattern along with the
বেজাল প্লেট, এই যে বেজাল প্লেট, হ্যাঁ, যে অংশটা ইউটেরাসের গায়ে লেগে আছে এটাকে বলে বেজাল প্লেট, আর যেটা বাইরের দিকে এটা হচ্ছে কোরিওনিক প্লেট। বেজাল প্লেটে আমরা ছোট ছোট ডট 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 ক্যালসিফিকেশনের মতো, ডট ক্যালসিফিকেশন, ড্যাশ ক্যালসিফিকেশন বলে, এরকম আমরা দেখতে পাবো। এবং হচ্ছে লার্জার ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট নট রিচিং দ্য বেজাল প্লেট, এবং এই যে কোরিওনিক প্লেটের যে ইন্ডেন্টেশনটা একটু বড় হতে থাকবে কিন্তু বেজাল প্লেট পর্যন্ত রিচ করবে না। এটা হচ্ছে গ্রেড 2। এবার আসি গ্রেড 3। গ্রেড 3 তে হচ্ছে ইরেগুলারলি ক্যালসিফিকেশন পাবো উইথ পোস্টের অ্যাকোস্টিক শ্যাডো, প্রচুর ক্যালসিফিকেশন পাওয়া যায় পোস্টের অ্যাকোস্টিক শ্যাডো, কমপ্লিট ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট থ্রু দ্য বেজিলার প্লেট ক্রিয়েটিং কোটিলিডন, একদম মানে কোরিওনিক প্লেটের যে ইন্ডেন্টেশন একদম বেজাল প্লেটের কাছাকাছি চলে যায় এবং লোবিউলেটেড মনে হয়, ফুলের পাপড়ির মতো, প্লাসেন্টাটা দেখতে এরকম ফুলের পাপড়ির মতো লোবিউলেটেড হয়ে যায়, ভিতরে ক্যালসিফিকেশন হয়ে যায়, হ্যাঁ, এগুলাকে একটু ঘুরানো ঘুরানো মেঘের মতো দেখা যায়, যেগুলোকে আমরা কোটিলিডন বলে থাকি। তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা একটু শুরু থেকে বিষয়টা দেখি একটু, যেহেতু জটিল। গ্রেড 0, গ্রেড 0 একদম স্মুথ হবে, হোমোজেনাস হবে, এই কোরিওনিক প্লেটটাও একদম স্মুথ হবে। গ্রেড 1 এসে হালকা হালকা ক্যালসিফিকেশন ছড়াবে, কোরিওনিক প্লেটটা একটু ইন্ডেন্টেশন শুরু হবে। গ্রেড 2 তে এসে এই ব্লেজার প্লেটে ডট ড্যাশ ক্যালসিফিকেশন পাবো, কোরিওনিক প্লেট আর একটু ইন্ডেন্টেশন হবে। গ্রেড 3 তে কোরিওনিক প্লেটের অনেক ইন্ডেন্টেশন হবে, ভিতরে প্রচুর ক্যালসিফিকেশন পাবো এবং লোবিউলেটেড হয়ে যাবে প্লাসেন্টা, যেটাকে কোটিলিডন বলা হয়। তো এই হচ্ছে প্লাসেন্টা। এবং এই যে এগুলো যে অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভেসেলস, হ্যাঁ, এগুলো কিন্তু কালেকশন না বা হেমাটোমা না, হ্যাঁ। তো এটা খেয়াল করতে হবে যে কোনটা ভেসেল এবং কোনটা অ্যাব্রাপসিও প্লাসেন্টা, এটা পার্থক্যটা বুঝতে হবে। এটা কিন্তু নর্মাল প্লাসেন্টা, ভেসেল। ডপলার দিলে দেখবেন এই জায়গাগুলো কালার নিচ্ছে, কিন্তু অ্যাব্রাপসিও প্লাসেন্টা যে হেমাটোমা, ডপলার দেন কালার নেবে না, ভাস্কুলারিটি শো করবে না। আচ্ছা, এখন আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছি, 31, 36, 38, হ্যাঁ, গ্রেড 1 হচ্ছে 31-এ অ্যাপিয়ার করে, গ্রেড 2 36 উইকসে অ্যাপিয়ার করে, গ্রেড 3 38 উইকসে অ্যাপিয়ার করে। এখন যদি তা না হয় আর্লি ম্যাচুরেশন হয়ে যায়, হ্যাঁ, সময়ের অনেক আগে ম্যাচুরেশন হয়ে যায়, ওটাকে বলা হয় এক্সিলারেটেড প্লাসেন্টাল ম্যাচুরেশন। গ্রেড 1 31-এ হওয়ার কথা 27-এ হয়ে গেল, গ্রেড 2 36-এ হওয়ার কথা 32-এ হয়ে গেল, গ্রেড 3 38 সপ্তাহে হওয়ার কথা 34 সপ্তাহে হয়ে গেল। এরকম প্লাসেন্টাল যে এক্সিলারেশন, 1 যদি 27-এ হয়, 2 যদি 32-এ হয়, 3 যদি 34-এ, সেই ক্ষেত্রে আর্লি ম্যাচুরেশন ইন্ডিকেট করে যে এই বাচ্চাটার হচ্ছে আইইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন থাকা আছে, হ্যাঁ। তো ইন্ট্রাইউটেরাইন আইইউজিআর এর একটা স্ট্রং পয়েন্ট হলো এই আর্লি ম্যাচুরেশন বা এক্সিলারেটেড ম্যাচুরেশন অফ প্লাসেন্টা, এই একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছবি দেখতে পাচ্ছি যে আমরা মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি আছে, থাকতে পারে ট্রিপলেট প্রেগনেন্সি থাকতে পারে অনেক সময়, তখন প্লাসেন্টা কয়টা আছে এটা খেয়াল করে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা প্লাসেন্টা থাকলে আমরা বলি মনোকোরিওনিক, 2টা থাকলে ডাইকোরিওনিক, 3টা থাকলে ট্রাইকোরিওনিক, হ্যাঁ, এরকম ভাবে এটা দেখতে হবে। এবং মাল্টিপল প্রেগনেন্সিতে ধরুন টুইন প্রেগনেন্সি পাচ্ছেন, 2 প্রেগনেন্সি, 2 অ্যামনিওটিক ক্যাভিটিতে মাঝখানে দেখবেন যে একটা হাইপার ইকুইক মেমব্রেনের মতো দেখা যায়, হচ্ছে এটা ইন্ট্রা অ্যামনিওটিক মেমব্রেন, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে ক্যাভিটি দুটো আলাদা করা। হ্যাঁ, যদি ইন্ট্রা অ্যামনিওটিক মেমব্রেন থাকে আমরা ডাইকোরিওনিক বলি, ডাইঅ্যামনিওটিক বলি, আর না থাকলে মোনো অ্যামনিওটিক বলি। অনেক সময় 3টা ভাগে ভাগ করা, ট্রিপলেট প্রেগনেন্সি, 2টো ইন্টারঅ্যামনিওটিক মেমব্রেন দেখছেন, তখন ট্রাইঅ্যামনিওটিক হবে। আর কোনো মেমব্রেন নাই, মোনো অ্যামনিওটিক, এভাবে আমরা কমেন্ট করে থাকি। তো আপনি টুইন প্রেগনেন্সি পাচ্ছেন, বাচ্চার 2টো হেড পাশাপাশি একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, অথবা 2টো অ্যাবডোমেনের ট্রান্সভার্স ভিউ একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, বা 2টো হার্ট একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন, এখানে আমরা একটা টুইন প্রেগনেন্সি দেখতে পাচ্ছি, এখানে একটা ফিটাস, এখানে একটা ফিটাস, এই ফিটাসের সাথে একটা প্লাসেন্টা, এই ফিটাসের সাথে একটা প্লাসেন্টা দেখতে পাচ্ছি, আবার এদিকে ইন্টারঅ্যামনিওটিক মেমব্রেনও দেখতে পাচ্ছি। এখন স্কিনের কাছাকাছি এটা হচ্ছে এন্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তো এই ফিটাসটার ক্ষেত্রে এই প্লাসেন্টা কিন্তু পোস্টেরিয়রলি আছে, এই ফিটাসের ক্ষেত্রে এই প্লাসেন্টাটা পোস্টেরিয়রলি আছে, আবার একটু ফান্ডাসের কাছাকাছি আছে, পোস্টেরো ফান্ডাল। তো এইভাবে দেখতে হবে। প্লাসেন্টার লোকেশন জানার জন্য বারবার বলছি ট্রান্সডিউসার লঙ্গিচুডিনালি ধরতে হবে, শুধুমাত্র 2 ওয়ালে যদি প্লাসেন্টা দেখতে পান তখন ট্রান্সভার্সলি, নাহলে অলওয়েজ লঙ্গিচুডিনালি ধরতে হবে। আচ্ছা,
রিপোর্টিং নিয়ে দুটো কথা, মনে করেন যে হাইডাটিডিফর্ম মোল পেয়েছেন, হ্যাঁ, রিপোর্টে আপনি কিভাবে সাজাবেন? ইউরিনারি ব্লাডার নরমাল লিখলেন যে ওয়েল ফিল্ড আছে, ওয়াল থিকনেস নরমাল আছে, কোনো ইন্টারভিস্কুলার লেশন আপনি দেখতে পাননি, এরকম। অ্যাডনেক্সাও অ্যাপিয়ার নরমাল দিলেন, কিন্তু ইউটেরাসে কি করবেন? হাইডাটিডিফর্ম মোলে প্রথমেই ইউটেরাস আপনার এনলার্জ পাওয়ার কথা, এপিডায়ামিটার কত পেয়েছেন সেটা লিখে দেন। ইন্টিভার্টেড আছে নাকি রেট্রোভার্টেড আছে, কোন পজিশনে আছে সেটা উল্লেখ করেন। এবং মেজর অপশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি ইজ filled with solid echogenic irregular soft tissue mass containing numerous small cystic spaces scattered within the mass, giving a honeycomb appearance অথবা grape-like appearance ও বলতে পারেন। Only a small area of uterine cavity is free from this mass। বা আপনি লিখতে পারেন যে numerous cystic spaces with hyperechoic intervening parenchyma, noted, giving a honeycomb snowstorm appearance, এভাবেও লিখতে পারেন। হ্যাঁ, নো ফিটাল পোল অর ফিটাল ডিমাইস কুড বি সিন, যদি ফিটাল পোল না পান। আর যদি ফিটাল পোল পান, যে ফিটাল পোল পেয়েছি, কার্ডিয়াক পালসেশন আছে কি নাই, এইসব আপনাকে উল্লেখ করতে হবে। যদি একেবারেই ফিটাল পোল না পান, তাহলে এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে হাইডাটিডিফর্ম মোল। আর পার্শিয়াল মোল হয় যখন আপনার ফিটাস থাকে তখন। তো রেকর্ডেড ক্লাস হয়ে যাবে আপনাদের গ্রুপে, তখন এই রিপোর্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি আপনার ভাষায় লিখতে পারেন, কারোটা পারমিশন নিয়ে তারটা কপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা একটু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ডিসকাস করব। তার আগে একটু দেখে নেই প্লাসেন্টার কিছু বাদ পড়লো কিনা। আচ্ছা, আরেকটা বিষয় এটা একটু আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে সার্ভাইকেল ইনকম্পিটেন্স। হ্যাঁ, সার্ভাইকেল ইনকম্পিটেন্স নিয়ে দুটো কথা বলবো। সার্ভাইকেল ইনকম্পিটেন্স হচ্ছে সার্ভিক্সের লেন্থ, ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অসের মধ্যবর্তী দূরত্ব। একটু ছবিতে ব্যাক করি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, এখানে আসি, এই ছবিটা আসি, এটা ইন্টারনাল অস, এটা এক্সটার্নাল অস। এখন ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত এই দূরত্বটুকু আমরা মেজার করব, এটা হচ্ছে সার্ভাইকেল লেন্থ। এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে। যদি এরকম হয় যে 24 সপ্তাহ অথবা তার আগে, বা 24 সপ্তাহের আশেপাশে, 26 সপ্তাহের আশেপাশে, এই সময় বিশেষ করে আপনি সার্ভিক্সের লেন্থ কত পাচ্ছেন, 2.5 সেন্টিমিটারের কম যদি সার্ভিক্সের লেন্থ থাকে, ওটাকে সার্ভাইকেল ইনকম্পিটেন্স বলা হয়। এই সার্ভিক্স গুলো বাচ্চাটাকে ধরে রাখতে পারে না, আলটিমেটলি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার এই একই জিনিস যদি লেবার অনসেট হওয়ার পরে হয়, হ্যাঁ, সার্ভিক্স আস্তে আস্তে লেন্থ কমছে, ওটা আবার ভালো, ওটা কিন্তু ইফাসমেন্ট। হ্যাঁ, মনে করেন যে সার্ভিক্স 2.5 সেন্টিমিটারের নিচে এসছে, তাই ইফাসমেন্ট শুরু হয়ে গেছে, লেবার স্টার্ট হওয়ার পরে 1.5 সেন্টিমিটারের নিচে রয়েছে, আপনি বুঝবেন যে 50% ইফাসমেন্ট হয়েছে। তারপরে হচ্ছে 1 সেন্টিমিটারের নিচে নেমে এসছে, তখন বুঝবেন যে 75% ইফাসমেন্ট হয়ে গেছে, মানে লেবার হচ্ছে প্রোগ্রেস করছে। হ্যাঁ, লেবার প্রোগ্রেস করছে ডিউরিং লেবার। কিন্তু 24 সপ্তাহের আশেপাশে, 26 সপ্তাহের আশেপাশে প্রি টার্ম, এটা ফুল টার্মের ক্ষেত্রে ইফাসমেন্ট। প্রি টার্মের ক্ষেত্রে আপনি হচ্ছে সার্ভিক্স ছোট পাচ্ছেন, 2.5 সেন্টিমিটারের কম পাচ্ছেন, ওটা কিন্তু সার্ভাইকেল ইনকম্পিটেন্স, এটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন হচ্ছে, বারবার মিসক্যারেজ হয়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, শিরোৎকার সূচক দিয়ে এটা কারেকশন করা হয়। তো সার্ভিক্সের লেন্থটা মাপতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট হচ্ছে ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অসের দূরত্ব মাপতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে সার্ভিক্সটা আমরা আরো ভালো করে দেখব। তো এখন আমরা একটু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ডিসকাস করব। প্লাসেন্টা আমরা মোটামুটি করে ফেলেছি, অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমরা হলো ডিসকাস করব। ফিটাল মেমব্রেইনের তো স্যাকের তো দুটো লেয়ার আছে বলেছিলাম, আউটার কোরিওনিক লেয়ার আর ভিতরের হচ্ছে অ্যামনিওটিক লেয়ার। অ্যামনিওটিক ফ্লুইডের জন্য দেখার জন্য হচ্ছে পার্শিয়ালি ফিল্ড ব্লাডারের কথা বলে আমরা এমনি দেখে দেই। তো এই যে ফিটাল মেমব্রেইন, হ্যাঁ, ফিটাল মেমব্রেইনের কিন্তু আছে। এখন পাশে একটু আজান হচ্ছে, বেটার যে আজানের সময়টা আমরা একটু গ্যাপ দেই, জাস্ট 1 মিনিটের জন্য। আমি এখানেই আছি, আপনারাও সাথে থাকবেন।
আচ্ছা, যেটা বলছিলাম যে ফিটাল মেমব্রেইনের ফাংশনটা কি, ফর্মেশন অফ লাইক এমনি অ্যামনিওটিক ফ্লুইড ফর্মেশন করা, অ্যাসেন্ডিং কোনো ইনফেকশন যদি হয়ে থাকে সেটা অ্যাসেন্ডিং যে কোনো ইনফেকশনকে প্রিভেন্ট করা, তারপরে হচ্ছে হলো ইয়েতে লেবারের সময় সার্ভাইকাল ডাইলেটেশন হলে সার্ভিক্সের লেন্থ কমে যায়, হ্যাঁ ওটাকে ফ্যাসিলিটেট করা, এবং হচ্ছে কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে ফর স্টেরয়েড হরমোনাল মেটাবলিজমের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এটা হলো গ্লিসারোফসফোলিপিড কন্টেইনিং অ্যারাকিডোনিক অ্যাসিড প্রিকাশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এর একটা রিচ সোর্স। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ফিটাল ইয়ের মেমব্রেনের কাজ। আর অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে একদম ক্লিয়ার ফ্লুইড অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে আমরা দেখতে পাই সেটা। তাহলে ফিটাল মেমব্রেনের একটা কাজ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করা। এই অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন হবে, একদম অ্যানিকুইক হবে, ক্লিয়ার একটা ফ্লুইড, এবং হচ্ছে দেখা যায় যে টার্ম বেবির ক্ষেত্রে এটা প্রায় 800 ml এর মতো হয়ে থাকে, রেঞ্জ হচ্ছে 400 থেকে 1500 নর্মাল, এবং যে অ্যামনিওটিক ফ্লুইড 10 উইকস এর দিকে আপনি দেখবেন যে প্রায় 30 ml এর মতো আছে, এবং 20 উইকসে 300 ml, 30 উইকসে 600 ml আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই যে প্রতি সপ্তাহে প্রায় 30 ml করে ফ্লুইড বাড়তে থাকে, 38 উইকস পর্যন্ত এটা বাড়ে, তারপর আবার শেষের দিকে গিয়ে একটু কমে, হ্যাঁ একদম টার্মের দিকে একটু আবার একটু কমে। তো দেখা যাচ্ছে এরকম। তো এই একদম ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড হয়, 99%ই এর হচ্ছে ওয়াটার। এখন এই অ্যামনিওটিক ফ্লুইডটা কোথা থেকে তৈরি হচ্ছে, একটা অংশ বলেছিলাম যে ফিটাল মেমব্রেন অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে কি ট্রানজুডেশন ফ্রম ম্যাটারনাল ব্লাড থ্রু প্লাসেন্টা, ম্যাটারনাল যে ব্লাড আছে সেটা প্লাসেন্টাল থ্রুতে ট্রানজুডেশন হয়ে কিছু ফ্লুইড তৈরি হচ্ছে। আরেকটা কি ট্রানজুডেশন ফ্রম আম্বিলিকাল ভেসেলস অ্যাক্রস আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডের ভিতরে যে ব্লাড আছে ওখান থেকে ট্রানজুডেট হয়ে কিছু ফ্লুইড তৈরি হচ্ছে। সিক্রেশন ফ্রম অ্যামনিয়ন, ওই যে ফিটাল মেমব্রেনের যে অ্যামনিওটিক লেয়ারটা আছে সেটার সিক্রেশন থেকে তৈরি হয়। ফিটাল ইউরিন, বাচ্চার ইউরিন থেকে তৈরি হয়। ফিটাল ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন, বাচ্চার যে ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন আছে সেটা থেকে তৈরি হয়। ট্রানজুডেশন অ্যাক্রস দ্য ফিটাল স্কিন বিফোর 20 উইকস, 20 উইকস এর আগে বাচ্চার স্কিন থেকেও ট্রানজুডেশন হয়ে বিভিন্ন সোর্স থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হচ্ছে। এবং এই যে তো শুধু যদি তৈরি হতে থাকতো তাহলে তো অনেক অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হতো। এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়, অ্যাবজর্পশন হয়, তৈরি হয়, অ্যাবজর্পশন হয়, এভাবে একটা সাইকেল চলতে থাকে। তাহলে কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন থ্রু অ্যামনিয়ন টু ম্যাটারনাল সার্কুলেশন। এই যে ফিটাল মেমব্রেনের যে অ্যামনিওটিক পোর্শনটা আছে সেখান থেকে অ্যামনিওটিক লেয়ার আছে ওটা দিয়ে অ্যাবজর্পশন হয়ে ম্যাটারনাল সার্কুলেশনে চলে যায়। এছাড়া ফিটাল সোয়ালোইং, বাচ্চা পানি গিলছে তখনও হচ্ছে কিছু পানি কমছে এবং গাটে গিয়ে এটা সার্কুলেশনে চলে যাচ্ছে এবং অ্যাবজর্ব হচ্ছে। এভাবে তৈরি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, তৈরি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, কিছু যাচ্ছে ম্যাটারনাল সার্কুলেশনে, কিছু গাট দিয়ে ফিটাল সার্কুলেশন অ্যাবজর্পশন হয়ে ফিটাল সার্কুলেশনে চলে যাচ্ছে, এভাবে অ্যাবজর্পশন হচ্ছে। তো এই যে তৈরি হচ্ছে আবার অ্যাবজর্পশন হচ্ছে, দেখা যায় যে প্রতি 3 ঘন্টা পর পর রিপ্লেসড হচ্ছে এই অ্যামনিওটিক ফ্লুইড। এবং দেখা যায় যে বিভিন্ন স্টাডি পরে দেখা গিয়েছে যে টার্ম বেবিদের ক্ষেত্রে হচ্ছে 500 ml হচ্ছে ফ্লুইড প্রতি ঘন্টায় এক্সচেঞ্জ হয় between maternal plasma and the amniotic fluid, এটা। তো
আবার টার্ম বেবিদের ক্ষেত্রে 500 ml পার ডে ফিটাল ইউরিন সিক্রেট হয়, টাকিও ব্রঙ্কিয়াল সিক্রেশন হয় প্রায় 200 ml এরকম। আচ্ছা, এই ডিসপোজাল অফ ফ্লুইড, হ্যাঁ, এই যে ফ্লুইডটা অ্যাবজর্ব হচ্ছে কোথায়, যেটা বললাম যে বাচ্চা সোয়ালো করছে, গাটে যাচ্ছে, ওখান থেকে বাচ্চার সার্কুলেশনে যাচ্ছে, আবার ডাইরেক্টলি অ্যামনিয়নের মাধ্যমে ম্যাটারনাল সার্কুলেশনে চলে যাচ্ছে, কিছু ম্যাটারনাল সার্কুলেশনে যাচ্ছে, কিছু ফিটাল সার্কুলেশনে যাচ্ছে, এভাবে ফ্লুইডটা অ্যাবজর্ব হচ্ছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ফ্লুইড, এই যে ফ্লুইডটা নর্মাল থাকলে ভালো, কমে গেলে ওটাকে আমরা বলি অলিগোহাইড্রামিউস, আর ফ্লুইড যদি বেড়ে যায় ওটাকে আমরা বলি পলিহাইড্রামিউস। যদি বাচ্চা রেনাল অ্যাজেনেসিস থাকে, রেনাল কোনো প্রবলেম থাকে, ব্লাডারের প্রবলেম থাকে, তাহলে অলিগোহাইড্রামিউস, হ্যাঁ, সে ইউরিন পাস করতে পারছে না, ফ্লুইডের পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে। আর যদি দেখা যায় যে বাচ্চার কোনো সোয়ালোইং ডিফিকাল্টি, গিলতে পারছে না, তাহলে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পাবেন পলিহাইড্রামিউস। আচ্ছা, এখন অলিগোহাইড্রামিউস এবং হলো পলিহাইড্রামিউসের কিছু কজ, আমরা যেমন পলিহাইড্রামিউসের কজ কি, যদি সোয়ালোইং ডিফিকাল্টি থাকে বা জিআইটি তে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, সিএনএস বা নিউরাল টিউবে যদি কোনো ইয়ে থাকে, অ্যানোমালিস থাকে, হাইড্রপস ফিটালিস, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট যদি থাকে বাচ্চার, ওমফেলোসিল গ্যাস্ট্রোস্কিয়াসিস, ডোয়ারফিজম, টুইন্স, ম্যাটারনাল ডায়াবেটিস, এইসব ক্ষেত্রে পলিহাইড্রামিউস ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, এছাড়া রাপচার আর লিকিং মেমব্রেন যদি রাপচার হয়ে যায় বা লিক করে, অথবা বাচ্চার যদি বাইল্যাটারাল রেনাল আর ইউরিনারি আউটলেটে কোনো অ্যানোমালি থাকে, অথবা আইইউজিআর থাকে, পোস্ট ম্যাচুরিটি থাকে, ফিটাল ডেথ থাকে, এসব ক্ষেত্রে পানি ফ্লুইড কমে যায়, অলিগোহাইড্রামিউস। তো এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্য মেজরিটি অফ দ্য মাসেস উইদিন দ্য ফিটাল অ্যাবডোমেন আর রেনাল অরিজিন, হ্যাঁ, বেশি ফিটাল অ্যাবডোমেনে যে মাস হয়, টিউমার হয়, বেশিরভাগই দেখা যায় রেনাল অরিজিন, এবং এদের হচ্ছে অলিগোহাইড্রামিউস ইজ এ পুয়ার প্রগনোস্টিক ফিচার হোয়েন দেয়ার ইজ ফিটাল রেনাল অ্যানোমালি আছে, অলিগোহাইড্রামিউস আছে, এই বাচ্চার প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ, কারণ এই বাচ্চাগুলো আলটিমেটলি পালমোনারি ইনসাফিসিয়েন্সি হয় এবং হচ্ছে আইডি হয়ে যায়। আচ্ছা, এখন অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম হলো মেজার করার আমরা হচ্ছে পদ্ধতি আছে। তো এখন সাধারণত অ্যামনিওটিক ফ্লুইড আমরা দুটো পদ্ধতিতে অ্যামনিওটিক, একটা হচ্ছে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, আরেকটা হচ্ছে এসডিপি সিঙ্গেল ডিপেস্ট পকেট, হ্যাঁ, আমরা অ্যামনিওটিক ফ্লুইড মেজার করে থাকি। তো এএফআই যেটা, সেটা বলা হয় বইপত্রে বলা হয়েছে 24 সপ্তাহের পরে আপনি এফআই দিয়ে দিবেন, মেজার করে দিবেন, আর আমরা 30 উইকস এর পরে অবশ্যই এফআইটা হলো মেজার করে দিব। এখন কথা হচ্ছে যে আমরা এই যে অ্যামনিওটিক ফ্লুইড এএফআইটা আমরা কিভাবে মেজার করব। তো প্রথম কথা হচ্ছে যে মায়ের যে অ্যাবডোমেনটা, এই মায়ের অ্যাবডোমেনটাকে আম্বিলিকাস বরাবর আমরা একটা লঙ্গিটিউডিনাল একটা দাগ টানবো আর একটা ট্রান্সভার্স দাগ টানবো, ইমাজিনারি দাগ টেনে মায়ের অ্যাবডোমেনটাকে 4টা ভাগে ভাগ করে নেব, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নেব। প্রত্যেকটা কোয়াড্রেন্টে, মনে করেন প্রথম একটা কোয়াড্রেন্টে ধরলাম, এই ভাগে সবচেয়ে বেশি ফ্লুইড কোন জায়গাটাতে, সেই জায়গাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং ট্রান্সডিউসারটা এই ক্ষেত্রেও, প্লাসেন্টার ক্ষেত্রেও আপনি ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনাল লাগবেন, অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রেও আপনি ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনাল লাগবেন। এখন 4টা এই গ্রুপে আপনি যে কোনো একটা কোয়াড্রেন্ট আপনি চুজ করে এখানে সবচেয়ে বেশি ফ্লুইড কোথায়, ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনালি ধরে এমন একটা জায়গা আপনাকে নিতে হবে যেটা পুরাপুরি অ্যানিকুইক, যেখানে কোনো ফিটাল পার্টস নেই, আম্বিলিকাল কর্ড নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র অ্যানিকুইক। ওই জায়গাটা আপনি ভার্টিক্যালি সবচেয়ে ডিপেস্ট, মনে করেন এখানে সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটা, ভার্টিক্যালি ইনার টু ইনার আপনি মেজারমেন্ট নেবেন। এভাবে 4টা কোয়াড্রেন্টে আলাদা আলাদা মেজারমেন্ট নেবেন, নিয়ে কোনোটায় 2 পেয়েছেন, কোনোটায় 3 পেয়েছেন, কোনোটায় সবগুলো মেজারমেন্ট যোগ করবেন, ওটা সেন্টিমিটারে হতে হবে। সবগুলো মেজারমেন্ট আমরা যোগ করে তারপরে হচ্ছে আমরা হলো এফআই বের করবো। আচ্ছা, এই ছবিটাতে আমি একটু পরে আসছি। এফআই বের করবো। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট। এই যে
পুরো অ্যাবডোমেনটা আপনি ভালোভাবে খুঁজে সবচেয়ে বেশি ডিপেস্ট পকেট, সিঙ্গেল ডিপেস্ট, সবচেয়ে বেশি ফ্লুইড যেখানে আছে সেখানে ট্রান্সডিউসারটা লঙ্গিটিউডিনালি ধরবেন এবং হচ্ছে অ্যানিকুইক এরিয়াটা ভার্টিক্যালি ইনার টু ইনার মেজারমেন্ট নিবেন। এখন সিঙ্গেল ডিপেস্ট পকেট মেজারমেন্টও করতে পারেন, আবার 4টা পকেট যোগ করে AF5 অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সও বের করতে পারেন। সিঙ্গেল ডিপেস্ট পকেটের মেজারমেন্টের হচ্ছে 2 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। 2 সেন্টিমিটারের কম থাকলে অলিগোহাইড্রামিউস, 8 সেন্টিমিটারের বেশি থাকলে পলিহাইড্রামিউস। এটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেটের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখন আর যদি আপনি AFI করতে চান, বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 4টা পকেট হলো আলাদা আলাদা মেজার করে যোগ করতে হবে এবং সেটা রুমেকের বইয়ে বলা হয়েছে 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। 10 সেন্টিমিটারের কম গেলে অলিগোহাইড্রামিউস, 20 সেন্টিমিটারের বেশি গেলে পলিহাইড্রামিউস। আবার আমাদের BSMME অনুযায়ী AFI নর্মাল রেঞ্জ হচ্ছে 8 to 24 সেন্টিমিটার। এটা অনেকেই হচ্ছে ফলো করে। 8 সেন্টিমিটারের কম গেলে হচ্ছে অলিগোহাইড্রামিউস, 24 সেন্টিমিটারের বেশি গেলে পলিহাইড্রামিউস। এখন অলিগোহাইড্রামিউসকে আমরা আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3টা ভাগে ভাগ করতে পারি। 8 সেন্টিমিটারের কম পেলে মাইল্ড, 6 সেন্টিমিটারের কম পেলে মডারেট, আর হচ্ছে 4 সেন্টিমিটার কম পেলে হচ্ছে সিভিয়ার অলিগোহাইড্রামিউস হচ্ছে এই বলে। এখন আপনি মনে করেন যে AFI আপনি বর্ডার লাইন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 3টা জিনিস কোরিলেট করবেন। এক হচ্ছে AFI এর পাশাপাশি সিঙ্গেল ডিপেস্ট পকেটও মেপে দেখেন এবং আপনার চোখের যে একটা আই কনজাম্পশন যেটাকে বলে, যে আই অ্যাজাম্পশন যেটাকে বলে, যে আপনি নিজের চোখে দেখে যে কি মনে হচ্ছে আপনার, 3টাকে হচ্ছে কোরিলেট করে তারপরে হচ্ছে বর্ডার লাইনের ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি নর্মাল নাকি অ্যাবনর্মাল যদি বর্ডার লাইন পান সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন এই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটু আমরা ব্যাকে যাই। এখানে একটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এই যে অ্যামনিওটিক স্যাক, হ্যাঁ, এটা হচ্ছে জাস্টেশনাল স্যাক। জাস্টেশনাল স্যাকের হচ্ছে চারপাশে আমরা মোটা একটা ইকোজেনিক রিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনার যে একটা ইনার লেয়ার, একটা আউটার লেয়ার। এই ইনার লেয়ারটা হচ্ছে অ্যামনিওটিক লেয়ার আর আউটারটা হচ্ছে কোরিওনিক লেয়ার। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় যে আমরা ব্লিডিং অর কালেকশন পাচ্ছি বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার। হ্যাঁ, এই অ্যামনিওটিক লেয়ারের পিছনে আমরা কারেকশন পাচ্ছি বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার, তখন এটাকে বলা হয় সাব অ্যামনিওটিক হেমাটোমা। ব্লিডিং অর কালেকশন, হ্যাঁ, আপনি এই অ্যামনিওটিক লেয়ারের পিছনে, হ্যাঁ, বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার আপনি কালেকশন পাচ্ছেন বা হেমাটোমা পাচ্ছেন, ওটাকে আমরা বলি হচ্ছে সাব অ্যামনিওটিক হেমাটোমা। আর যদি কোরিওনিক আউটসাইড যদি দেখা যায় যে ব্লিডিং আউটসাইড দ্য জাস্টেশনাল স্যাক, হ্যাঁ, কোরিওনিক লেয়ারের পিছনে, হ্যাঁ, জাস্টেশনাল স্যাকের পিছনে, আউটসাইড দ্য জাস্টেশনাল স্যাকের বাহিরে আপনি যদি ফ্লুইড কালেকশন পান, ওটাকে বলা হয় সাব কোরিওনিক হেমাটোমা। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে সাব অ্যামনিওটিক হেমাটোমা না সাব কোরিওনিক হেমাটোমা বুঝতে পারছেন না। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে লেখা যে দেখা মানে অ্যাজ এ হোল পেরিস্যাক কালেকশন। হ্যাঁ, এটা লেখাই হচ্ছে বেটার। আবার আরেকটা হলো রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা, ব্লিডিং বিহাইন্ড দ্য প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টার পিছনে হচ্ছে রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা যেটাকে বলে, প্লাসেন্টার পিছনে হেমাটোমা। তাহলে এই হেমাটোমার বিভিন্ন টার্ম আছে। প্লাসেন্টা ব্লিডিং বিহাইন্ড দ্য প্লাসেন্টা হলে রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা, আর অ্যামনিওটিক লেয়ারের পেছনে ব্লিডিং বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার
সেটা হচ্ছে যে সাব অ্যামনিওটিক হেমাটোমা। ব্লিডিং আউটসাইড দ্য জেস্টেশনাল স্যাক, ওটা হচ্ছে সাব কোরিওনিক হেমাটোমা। তো এখন সবগুলোর থেকে এই সাব অ্যামনিওটিক হেমাটোমা না সাবকোরিওনিক হেমাটোমা, সাব অ্যামনিওটিক না সাবকোরিওনিক বুঝতে পারছেন না, অ্যাজ এ হোল এটা লেখা বেটার যে পেরিস্যাক কালেকশন। হ্যাঁ, অনেকে সেই ক্ষেত্রে আপনি সাব অ্যামনিওটিক না সাবকোরিওনিক বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন পেরিস্যাক কালেকশন। পেরিস্যাক কালেকশন লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যে এএফআই, হ্যাঁ 24 সপ্তাহের পরে, বইয়ে বলা হয়েছে 24 সপ্তাহের পরে গিয়ে এএফআই আপনি বলবেন। 24 সপ্তাহের আগে আমরা কখনোই এএফআই ডায়াগনোসিস করবো না, তবে আমাদের দেশে আমরা 30 উইকস এর পরে এএফআইটা মেপে থাকি। 30 উইকস এর পরে অ্যানোমালি স্ক্যানের সময় আমরা 24 সপ্তাহের আগে আমরা ফ্লুইড সম্পর্কে করি, ওটা অন্য বিষয়। কিন্তু প্র্যাকটিসের সময়, নর্মাল প্রেগনেন্সি প্রোফাইলের সময় আপনারা হচ্ছে এএফআইটা 30 উইকস এর পরে গিয়ে আমরা মেপে থাকি। আরেকটা বিষয় যে প্লাসেন্টা এবং অ্যামনিওটিক ক্যাভিটির উপর ভিত্তি করে, মনে করেন টুইন প্রেগনেন্সি পেয়েছেন, হ্যাঁ দুটো প্লাসেন্টা পেয়েছেন, দুটো অ্যামনিওটিক ক্যাভিটি পেয়েছেন, দ্যাট মিনস দুই টুইনের মাঝখানে আপনি একটা ইন্টার অ্যামনিওটিক মেমব্রেন পাচ্ছেন হাইপারিকুইক, তখন তার মানে দুইটা ক্যাভিটি দুইটা প্লাসেন্টা, তখন ওটা হবে ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক, হ্যাঁ টুইন। আবার মনে করেন যে আপনি একটা প্লাসেন্টা পাচ্ছেন, হ্যাঁ কিন্তু ইন্টারঅ্যামনিওটিক মেমব্রেন পেয়েছেন দুইটা ক্যাভিটি, সেই ক্ষেত্রে একটা প্লাসেন্টা মনোকোরিওনিক আর দুটা ক্যাভিটি ডাইঅ্যামনিওটিক। আচ্ছা, আর মনে করেন যে আপনি একটাই প্লাসেন্টা পাচ্ছেন, হ্যাঁ একটাই প্লাসেন্টা পাচ্ছেন, একটাই অ্যামনিওটিক ক্যাভিটি পাচ্ছেন, তখন মনোকোরিওনিক মোনোঅ্যামনিওটিক, মনোকোরিওনিক মোনোঅ্যামনিওটিক। আর প্লাসেন্টা একটা কিন্তু ক্যাভিটি দুইটা, তখন মনোকোরিওনিক ডাইঅ্যামনিওটিক। আর মনে করেন যে ইয়ের ক্ষেত্রে প্লাসেন্টা দুটো পাচ্ছেন, অ্যামনিওটিক ক্যাভিটি দুটো পাচ্ছেন, তখন ডাইকোরিওনিক ডাইঅ্যামনিওটিক। এভাবে প্লাসেন্টার সংখ্যার উপর ডিপেন্ড করে এবং অ্যামনিওটিক ক্যাভিটির উপর ডিপেন্ড করে আমরা মন্তব্য করব টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি আজকে প্লাসেন্টা এন্ড অ্যামনিওটিক ফ্লুইডের ক্লাস। এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে মিউট করে আমাকে কোশ্চেন করতে, আনমিউট করে কোশ্চেন করতে পারেন প্লিজ। প্লাসেন্টার ক্ষেত্রে আমরা পজিশন দেখব, ব্রেডিং দেখব, তারপরে হচ্ছে কোনো প্লাসেন্টার ইউটেরাইন ওয়ালের মাঝখানে কালেকশন আছে কিনা, প্লাসেন্টার কোনো সেপারেশন অ্যাবরাপশন প্লাসেন্টা আছে কিনা সেটা চেক করব, থিকনেসটা খেয়াল করব, এবং হচ্ছে ইন্টারনাল অস থেকে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টার দূরত্ব 2.5 সেন্টিমিটারের বেশি আছে কিনা, হ্যাঁ যদি না থাকে তাহলে লো লাইং, মার্জিনাল না কমপ্লিট প্লাসেন্টা, এইগুলো। আর অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে 30 সপ্তাহের পরে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম এএফআই মাপি, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে ট্রান্সডুসার লঙ্গিটিউডিনালি ধরে ভার্টিক্যালি না টুইনাল মেজারমেন্ট 4টা কোয়াড্রেন্ট যোগ করব। আর অন্য সময় আমরা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট মারতে পারি, সবচেয়ে বেশি পানি যেখানে আছে সেটা 2 থেকে 8 সেন্টিমিটার নর্মাল রয়েছে। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন প্লিজ, অথবা যদি মেসেজ লিখতে চান তাহলে চ্যাট বক্সে গিয়ে মেসেজ করতে পারেন। ম্যাম আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ডক্টর শারমিন আপু। জি সার্ভাইকাল ইনকম্পিটেন্স যেটা বলছিলেন ওটার মানে মানে কত ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত যে দূরত্বটা থাকবে সেই ডিস্টেন্সটা আমরা কত মানে নিচে পাইলে এটা বলবো? এটা 2.5 সেন্টিমিটারে বেশি থাকতে হবে, 2.5 সেন্টিমিটারের কম যদি থাকে তখনই তো আপনার শর্ট সার্ভিক্স হয়ে গেল, তাই না? তো এটা টার্ম বেবির ক্ষেত্রে না, টার্ম বেবির ক্ষেত্রে লেবার প্রোগ্রেস হলে কিন্তু ইয়ে হবে, সার্ভিক্স ডাইলেট হয়ে সার্ভিক্সের লেন্থ কমে যাবে, সেটা না। অন্য সময় অনেক 24 সপ্তাহে, 25 সপ্তাহে, 26 সপ্তাহে এই সময় আপনি 2.5 সেন্টিমিটারের কম পাচ্ছেন শর্ট সার্ভিক্স, ওইটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স। জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম।